আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলবো ইউকে বাংলাদেশি কমিউনিটির লেখকদের নিয়ে। লেখকদের এবং সাহিত্য সমাজের আগামী 15 এবং 14 এবং 15 সেপ্টেম্বর এখানে ব্রাডি আর্ট সেন্টারে যুক্তরাজ্য সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে যে বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব হচ্ছে, সেসব নিয়ে আজকে কথা বলবো। এবং এর জন্য আজকে আমাদের স্টুডিওতে কয়েকজন লেখক এবং এই সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। চলুন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনায়। আমাদের সঙ্গে আছেন সম্মিলিত সাহিত্য পরিষদ এবং সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং লেখক আবুল কালাম আজাদ সুলতান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, নাট্যকার এবং লেখক মাহফুজা রহমান। মাহফুজা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং কামাল ভাইকে বিশেষ ধন্যবাদ এখানে আমাকে আনার জন্য। আমাদের সঙ্গে আছেন ফারুক আহমেদ, লেখক, গবেষক এবং কমিউনিটি হিস্টোরিয়ান এবং এই সংগঠনের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট। ফারুক ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সকল দর্শকদেরকে। আমরা যেটা বলছিলাম যে আপনাদের এই সংগঠন নিয়ে আমরা এর আগেও অনুষ্ঠান করেছি এবং আজকে আমরা এই অনুষ্ঠান নিয়ে বসেছি। বিশেষ কারণটা হলো যে আপনাদের যে আগামী যে বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব হচ্ছে, এই বিষয়টিকে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাইব কেমন আছেন আপনারা এবং অনেক কষ্ট করে যে আসলেন। ফারুক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। জি, আমরা ভালো, এবং আমাদের যে মেলার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আমরা এই 14 এবং 15 তারিখে আমাদের মেলায় আমাদের দর্শক যারা আছেন, যারা সাহিত্যপ্রেমী আছেন, যারা এই সংস্কৃতিপ্রেমী আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা আসেন বরাবরের মতো, এবং আমাদের এই বই কিনেন, বই প্রিয়জনকে উপহার দেন, এবং আরও অনেক অনুষ্ঠান আছে। আরও আছে, আমরা বিস্তারিত আলোচনা আসবো। আমরা আপার কাছে যাই। আপা, আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? আমিও ভালোই আছি, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুটুম ভাই, আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, তো আমি এই আপনারা কে আগে শুরু করবো? আমি জানতে চাইবো যে এবারের যে আপনার বাংলাদেশ বইমেলা হচ্ছে বা সাহিত্য সাংস্কৃতিক উৎসব হচ্ছে, এর বিশেষ আকর্ষণ কি? বইমেলার অনেক আকর্ষণ, যেমন প্রতি বছর আমরা কোনো না কোনো নতুন অনুষ্ঠান, নতুন কিছু দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করি। যেমন বইমেলা তো বইমেলাই, বইমেলায় পাঠকরা আসেন বই কিনতে, বই কিনে প্রিয়জনকে উপহার দিতে, ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন, তাদের উপযোগী কোনো বই আছে কিনা সেটা খুঁজতে, অনেক কিছু। মানে বই, এটা মূলত হচ্ছে বই কেন্দ্রিক। এই বইকেন্দ্রিক মেলাকে নিয়ে আমরা আরও অনেকগুলো অনুষ্ঠান সাজাই। যেমন নতুন বইয়ের মোড়ক উন্মোচন। হ্যাঁ, এই বছর বেশ কয়েকটি নতুন বইয়ের, যেগুলো গত 21শে ফেব্রুয়ারি বইমেলায় প্রকাশিত হয়েছে, এবং আমাদের এই মেলাকে কেন্দ্র করে আরও কতটা বই প্রকাশিত হয়েছে। এই উভয় মেলাকে কেন্দ্র করে যে বইগুলো প্রকাশিত হয়েছে, বিশেষ করে ইংল্যান্ডে বসবাসরত বাঙালি লেখক যারা, তাদের তো এই বইগুলোর মোড়ক উন্মোচন হবে, এবং এই মোড়ক উন্মোচন আগের গতানুগতিক ধারায় হবে না। এটা কিন্তু আমরা অন্য ধারায়, যেমন এটাকে স্লাইডে দেখানো হবে, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, এবং এখানে এই বই সম্পর্কে কিছু তথ্য থাকবে, লেখক সম্পর্কে থাকবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর কিছু বলবো না, আমি তো প্রশ্ন করবো আপনাকে, আপনি একসাথে সব বলে ফেললে তো আমি আমার প্রোগ্রাম, 1 ঘন্টার প্রোগ্রাম এটা নিতে পারবো না। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেটা এই ফারুক ভাই যেটা বললেন যে আকর্ষণ যেগুলো আছে, অনেকগুলো বইয়ের মোড়ক উন্মোচন, আপনার নিশ্চয়ই বই আছে এবার, এবং সেটার সাথে সাথে আমি জানতে চাইবো যে মেলায় কারা কারা আসছেন? আচ্ছা, এখানে ফারুক ভাই বলেছেন, তবে আমি আরেকটু যোগ করব যে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হবে। আমরা অন্যান্য বারের গতানুগতিক জিনিসটা যে এটাকে আমরা একটু ভঙ্গ করেছি, যেমন নাচ গান সহ সব কিছুই থাকবে এখানে। আর দেশে থেকে যারা আসতেছে বা এখানকার যারা মেইন অতিথি, এটা আমরা অনেককেই আমরা করেছি, ইনক্লুড করেছি, কিন্তু 2-1 জনের নাম যেটা ফারুক ভাই বলতে পারবে, কারণ এই মুহূর্তে আমার কাছে নামগুলি এখনো আসে নাই। এটা ফারুক ভাই বলতে পারেন, আপনারা এড করতে পারেন। হ্যাঁ, জি বলেন। জি, কারা কারা আসছেন যেটা আপা বলছিলেন? ধন্যবাদ কামাল ভাই। আসলে এই যে যুক্তরাজ্য
সাংস্কৃতিক এবং সাহিত্য যে পরিষদ আমাদের যেটা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের বাইরে সাধারণত আমরা বলে থাকি যে তৃতীয় বাংলা ওই যুক্তরাজ্যকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশ, পরে ক্যালকাটার নাম আসে, এরপরে লুচনা। এই যে সংগঠন, এই সংগঠনটা দীর্ঘদিন ধরে এই সাহিত্য সংস্কৃতিকে লালন করে আসছে, অনেক কষ্ট করে আসছে। প্রতিটা বছর যে বই মেলার যে আয়োজন করা হয় কিন্তু অত সহজ ব্যাপার নয়, তারপরে যেটা বলে গেছেন। হ্যাঁ, আমি সেই দিকে এই আসবো। বছরও আপনি যেটা বলছিলেন যে কারা আমাদের অতিথি আসছেন, এখানে যারা আসছেন আমি একটু জাস্ট আপনাকে লাইট দিচ্ছি না, যে সুব্রত কুমার দাস উনি কানাডা থেকে আসছেন, আব্দুল হাসিব উনিও কানাডা থেকে আসছেন, রুকসানা নেম উনিও কানাডা থেকে আসছেন, অশোক কর উনিও কানাডা থেকে আসবেন, এবং গৌরাঙ্গ উনি বাংলাদেশ থেকে আসার কথা রয়েছে, এবং আরও ইউরোপিয়ান থেকে অনেক লেখক আমাদের সাথে যোগ দেবেন। বিশেষত যেটা হচ্ছে, আমরা আজকে যেখানে এসেছি আপনাদের চ্যানেলে, আমরা এই জিনিসটা মেসেজ দেওয়ার জন্য এসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, যারা শুধু ইউকেতে নয়, ইউরোপে যারা বাংলা ভাষাভাষী সবাই একটা আনন্দ উৎসবের জন্য প্রতীক্ষা করে। আর প্রতিটি বইমেলায় সেটা আমরা আপনিও দেখেছেন মানুষের কীভাবে সমাগম ঘটে, এবং আমরা যে প্রজন্ম, এই তৃতীয় প্রজন্ম অথবা চতুর্থ প্রজন্ম, এখানে যদি সাহিত্য ও সংস্কৃতিকে এইভাবে তুলে ধরা না হয়, তো ভবিষ্যতে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে আমাদের অবস্থাটা কোথায় চলে যাবে? এই জিনিসটি আমরা মানে কাজ গুরুত্বপূর্ণ করে প্রশ্ন আপনি মানে তুলেছেন। তো আপনি যে প্রজন্মের কথা বললেন, আপনাদের যে বইমেলাগুলো হয়, এই বইমেলাগুলো থেকে আসলে কি মানে যে প্রজন্মের কথা আপনি বললেন তাদেরকে আপনারা টানতে পেরেছেন? এইবারে কিন্তু একটা চমক আছে, অলরেডি বলা হয়েছে। এবারে কিন্তু আমাদের যে নতুন বই, আমাদের এই দেশের জন্ম যারা ইয়াং, ওদের ইংলিশ ভার্সন বইগুলো আসছে, আমরা উন্মোচন করবো। এটাই আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। আমরা চাচ্ছি ওরা আমাদের সাথে আসুক। আমরা তো সবসময় এইরকম থাকবো না, আমাদের নতুন প্রজন্মকে আমাদের সাহিত্য এবং সংস্কৃতির সাথে আমরা পরিচয় করে দিতে চাই। মানে আরেক যেহেতু মানে এটা আসলেই একটা মানে উৎস ভাব হয় কমিউনিটিতে যখন আপনাদের এই বইমেলা আসে। কিন্তু এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যেটা আপনি মানে যেসব অতিথিদের কথা বললেন, সবের লিস্ট মানে তালিকা বেশি বার দেখা যাচ্ছে কানাডার, বাংলাদেশ থেকে মাত্র একজন। বাংলা একাডেমি বা বাংলাদেশি সরকারের পক্ষ থেকে মানে ধন্যবাদ আপনাকে। সেই প্রশ্ন আমি জানি আপনি করবেন। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আমরা অলরেডি বাংলা একাডেমির সাথে আমরা যোগাযোগ করেছি, করার পরে এখন এই অবস্থা বাংলা একাডেমির মহাপরিচালক আসা সম্ভব নয়। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতি বছর আপনি জানেন আমাদের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমাদের এই সাহিত্যিক যারা আসছেন, এটা আপনি নিজে দেখেছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পর্যন্ত মন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসেছেন, এবং আরও আমাদের যারা গুণীজন ওনারাও এসেছেন। এই বছর কিন্তু বাংলা একাডেমি থেকে ওনারা অপারগতা প্রকাশ করেছেন যে তাদের আসার যারা অনুমতি মিলছে না, যে তারা দেশের বাইরে আসবেন বলে। কিন্তু অনেকগুলো প্রকাশক আসতেছে, অনেকগুলো যারা, সেটা আমি জানতে চাইছিলাম যে প্রকাশনা সংস্থা কেমন, কি পরিমাণ আপনারা শেয়ার করতে পারেন? আপনি বলেন প্রকাশনা সংস্থা আসতেছে বাংলাদেশে এই বছর। আমাদের যেমন ইউপিএল আসতেছে, সাহিত্য প্রকাশ, এরপরে হচ্ছে ইত্যাদি আসবে, ইত্যাদি এরম আরও আছে কয়েকজন। আমি এই নামটা মানে আমরা 18 জনকে দিয়েছিলাম, তো সবার হয় নাই, কয়েকজনের হয়েছে। এই কয়েকজন আসতেছে না, এবং আমরা ওয়েট করতেছি যে আরও কয়েকজনের হয়তো হবে, তারা আপিল করেছেন। তো মোটামুটি যদি কম হয় তাহলে মোটামুটি 10টার মতো তো হবেই। এরপরে আমাদের এখানকার আরও অনেক প্রকাশনা লোকাল রয়েছে। মানে ইউকেতে আমাদের লোকাল প্রকাশনা সংস্থা কি পরিমাণ আছে আমাদের মানে কমিউনিটি? খুব বেশি নাই, কিন্তু কয়েকটা আছে, যেমন ইমোহার, যেমন প্রবাস বাংলা, আরও আছে যেমন কবিকণ্ঠ, এই ধরনের কয়েকটা আছে, বেশ কয়েকটা আছে। আপনাকে কিছু শেয়ার করতেছিলেন? হ্যাঁ, আমি একটু শেয়ার করতে চাচ্ছি এটা, যে আমরা সবসময় যদি জোর দেই যে দেশে থেকে আসছে, হ্যাঁ প্রকাশনা উৎসব যেহেতু এটা আমাদের, এবং আমরা যেহেতু দেশের সাথেও আমাদের একটা লিঙ্ক আছে, তাদেরকে আমরা অবশ্যই বলবো, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্যটা কিন্তু থাকবে আমাদের লোকাল যে এগুলো তাদেরকে প্রমোট করা এবং তাদের বইগুলিকে সামনে আনা। এই জিনিসগুলিকে আমাদের দেখতে হবে, এবং এই বইগুলি দেশে থেকে যারাই আসুক না কেন, কারা দেখতে আসছে? আমাদের ছেলেমেয়েরা, অর্থাৎ এইখানে যাদের জন্ম, এখানে যারা বড় হচ্ছে, যারা বাংলার প্রতি একটু আছে, এবং তাদেরকে আরও আগ্রহটা কি করে বাড়ানো যায় সেইভাবে যাতে আমরা আকৃষ্ট করতে পারি।
আমাদের মূল উদ্দেশ্যটা সেটা থাকবে, কিন্তু এটা কিন্তু আমাদের অনেকটা বড় সাকসেস মনে করব আমরা। আমার তো ধারণা যে মানে আমার এখানে আপনাদের বইমেলা করার মূল উদ্দেশ্যটাই সেটা যে আমাদের কমিউনিটির লেখকদেরকে মানে হাইলাইট করা, উৎসাহিত করা। হ্যাঁ। এবং এখানে কিন্তু এখন আরও মজার ব্যাপার যে আগে আমরা বইগুলো প্রকাশ করে ওখান থেকে আমাদেরকে আনতে হতো, যেটা খুবই কস্টলি, এবং মানে শুধু কস্টলি বলে চলবে না, এটা একটা হ্যাসেল ছিল। কিন্তু এখন মজার ব্যাপারটা, এখানেই কিছু প্রকাশক হয়েছেন, যেমন আমার বইটাই কবিকণ্ঠ নামে ওরা বের করেছে, সামনে একটা বই আসতেছে, তারাও আর একটা প্রকাশনা যারা তারা বের করতেছে। তো এই যে জিনিসগুলো আমরা এখান থেকে, আর আমাদেরই না, আর আমাদের দেশে যে কয়টা বই লাগে ওই মেলার সময় বা ইসের সময়, ওখানে 5-6টা বই আমরা নিজেরাই নিয়ে যেতে পারি। মানে কি পরিমাণ বই আমাদের ইউকে প্রবাসী লেখকদের আসতেছে এই মেলায়? এখানে আমি একটা কথা বলি আপনাকে, এখানে যত বই বিক্রি হয় এগুলো কিন্তু এখানকার লেখকদের। যেমন আমি আপনাকে বলি, আমরা মানে এখানে যারা আছেন, যেমন আমার একটা বই বের হয়েছে, আপনি যাবেন, ও ফারুক ভাইয়ের বই আছে একটা কিনি, মাহফুজ আবার বই একটা কিনি, ছোটন ভাইয়ের বই একটা কিনি, আমাদের বই বেশি বিক্রি হয়। এটাই মেইন এখানে যারা লেখেন তাদের বই বিক্রি হয় বেশি। কি পরিমাণ বই মানে এই মেলায় আসতেছে আমাদের এখানকার যারা লেখক আছেন তাদের কোনো? আমাদের তো প্রত্যেকেরই, আমরা যারা এখানে জড়িত, আমাদের প্রত্যেকেরই, যেমন মাহফুজা আবার মনে হয় 2টা, সুরন ভাইয়ের 2টা না 3টা, আমার তো একটা না, আমারও 2টা, এমন 2টা 3টা প্রত্যেকেরই আছে। আমাদের প্রেসিডেন্ট যিনি, ওনার মনে হয় 2টা, সেক্রেটারির আছে, এরপরে কবি এম আবদুল্লাহর আছে, ইকবাল হোসেন বুলবুলের সম্ভবত আছে, হিলাল সাইফ, আরও অনেক আছে। প্রত্যেকেরই আমরা যেন এটা করি, এটা কিন্তু ঠিক অন্য কাউকে পৃষ্ঠপোষকতার জন্য না। আমি যেটা বি অনেস্ট, আমার যে ধারণা, যেমন আমরা অনেকেই বলি, আমি একটু বলি, অসুবিধা নেই তো, যেমন আমরা বলি যে নতুন প্রজন্ম, আমি কিন্তু আমার সংগঠনের সবাই বলেন, আমি বলি না, আপনি জানেন আমি কোনোদিনও বলি না এটা, কারণ আমার প্রজন্ম যে কোথায় চলে গেছে এটা আমি নিজে জানি না। আমার প্রজন্মের জিয়া হায়দার রহমানের বই ওটা 9টা ভাষায় কিন্তু 10 বছর আগেই কি হয়ে গেছে, ওই অনুদিত হয়ে গেছে, এবং অনেক পুরস্কার পেয়েছে, আরও অনেক। আমাদের মোশাহিদ খানের মেয়ে, তার 2-3টা বই হয়ে গেছে, ইংরেজিতে অনুদিত হয়ে গেছে। আমার মনিরুর রহমান বাবুলের মেয়ে পিএইচডি করেছে, এই করেছে, তার এখানে আপনার ওই একটা চ্যানেল এসে উপস্থাপনা করতো। এই ধরনের আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক উপরে চলে গেছে, আমরা তাদেরকে কী শিখাবো? আমরা বরং যেটা এই বছর আমরা পারিনি, গত বছর চেষ্টা করছি, আগামী বছর আমরা চেষ্টা করব 1 অথবা 2 ঘন্টা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তারা প্রোগ্রাম করবে, তারা এখানে অর্গানাইজ করবে, তারাই তাদেরটা প্রচার করবে। যেমন আমাদের সুজাত মনসুরের মেয়ে, সে কিন্তু ইংরেজিতে বই লেখে, উপস্থাপনা করে, ডিবেটে যায়, অনেক কিছু। আমাদের প্রত্যেকের ছেলেমেয়েরা কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত। আমরা তাদেরকে দেখতেছি, তাদেরকে শেখানোর দরকার নেই, তারা বরং আমাদের সম্পর্কে অনেক বেশি জানে, আমরা যেটা জানি না। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা গবেষণা করছে, অনেকে পিএইচডি করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এখানের যে সঙ্গীত চর্চা, আমরা যে বাঙালিরা, এখানকার বাঙালিরা, ইংল্যান্ডের বাঙালিরা যে সঙ্গীত চর্চা করেছে, আমাদের পূর্বপুরুষরা করেছে, তার উপর রিসেন্টলি গত পরশু একটা পিএইচডি হয়ে গেছে অলরেডি। এটা বুধাদিত্য ভট্টাচার্য, আমি বলেছি আপনাকে, ওনাকে নিয়ে আসবে একদিন। উনি আমার মেয়ের বয়সী, সে কিন্তু এখানকার, আমরা জানি না যে আমরা এত গান লিখেছি, এত কিছু করেছি এখানে, এবং সেই এই গানের উপর পিএইচডি করে ফেলছে। আরেকজন শুনছি এটা পিএইচডি করতেছে। তো আমাদের ছেলেমেয়েরা করতেছে, কিন্তু আমরা তাদেরকে শেখানোর দরকার নেই, তাদের কাছে শেখার দরকার যে তারা কি করতেছে। এটা ভালো যেটা বলছেন যে আগামীতে আপনারা তাদেরকে নিয়ে আসবেন, আস্তে আস্তে তাদেরকে, যেটা আপনি বললেন যে এবার কিছু আছে তাদের বই, আগামীতে আস্তে আস্তে পরিধি বাড়াবেন। যেটা আপনি বলছেন, ফারুক ভাই যেটা বলছে, আপনি জানতে চাইছিলেন যে কতগুলো বই। গত বছর আমাদের প্রায় 25টার উপরে ছিল নতুন বই, এই বছর 20টার মতো হবে। তো আমাদের যে মরুকুম মোচন যেটা রয়েছে, সেখানে আমরা একটু ডিফারেন্টভাবে ব্যবহার করেছি, যেটা অলরেডি ফারুক ভাই প্রথম দিকে বলেছেন, যে যারা লেখকের মানে সংক্ষিপ্ত একটা পরিস্থিতি থাকবে, এবং বইগুলোর মধ্যে কি যে মেইন পয়েন্ট যেগুলো থাকে এগুলো নিয়ে একজন ভোকাল, যে অন্য ধরনের সাউন্ড, এটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা করা যাচ্ছে, এবং হয়তো 1-2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে,
এবং এটা একটা নতুন মানে চমক এই বছরের জন্য। কারণ এই জিনিসটা তুলে ধরার জন্য আমরা ইমিডিয়েটলি অলরেডি সোশ্যাল মিডিয়া এটা শুরু হয়ে গেছে, এবং অনুষ্ঠানের দিন আমরা আলাদা একটা কী রাখবো, এই সময় রাখবো। এটা কারণ হচ্ছে কি, যে নিজে যারা আছে এদেরকে যদি আপনি আপনার প্ল্যাটফর্ম ধরে না তুলেন, তাহলে জিনিসটা তো আর সুন্দরভাবে প্রকাশ পায় না। আপনার যেটা বলছেন এখানে একটা প্রকাশনের ব্যাপার, যেটা এটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি কামাল ভাই, যে আমাদের কিন্তু অধিকাংশ বই কিন্তু বাংলাদেশ থেকে প্রকাশ মানে প্রিন্টিং হয়, আপনি জানেন। কিন্তু বিরাট সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে বইগুলো নিয়ে আসা অত্যন্ত খরচবহুল, অত্যন্ত, যে বই যা খরচ আছে কিন্তু এটা নিয়ে আসা হয় না। কিন্তু আমি মনে করি যে বর্তমান সময়ে এখানে আমাদের প্রকাশক আরও এগিয়ে আসা দরকার। কারণ হচ্ছে প্রতিটা বছর কিন্তু নতুন নতুন বই প্রকাশ হচ্ছে, এবং এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজটা চলছে। তুলনাভাবে একদম সীমিত প্রকাশক লন্ডনে। এই হিসাবে আমি মনে করি লন্ডনের প্রকাশনা সংস্থা আরও মানে বৃদ্ধি অত্যন্ত জরুরি। আপনার কি বই আসছে এবার, আপা বলেন। আমি ফারুক ভাইয়ের সাথে একটু একমত হতে চাচ্ছি আর কি, অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো যে এই যে এখানকার ছেলে মেয়ের কথা বললো, মেয়েটার নামটা এই মুহূর্তে আমি করতে পারছি না, ওই যে সাইদা বাসিত, আমাদের কমিউনিটির খুব পরিচিত দুজনেই, ইমরান বাসিত এবং সাইদা বাসিত দুজনেই খুবই পরিচিত। তাদের একটা মেয়ে, সে ব্লাডি সেন্টারে একটা প্রোগ্রাম করলো। আমি অবাক হয়ে গেলাম যে এই মেয়ে এখানে জন্ম হয়ে সে দেশের সুরটাকে ধারণ করে এখানকার ইংরেজিতে সে যেভাবে উপস্থাপন করলো, একক সঙ্গীত সে ওখানে মানে প্রচারিত হয়েছে আর কি সেদিন। এবং আমরা যারা এই আমাদের মতো যারা ওখানে কমিউনিটির কয়েকজন গিয়েছি, তারা অবাক হয়েছে যে ওরা বাংলা কিন্তু ভুলে নাই, ওরাও কিন্তু বাংলা ওদের মনে ধারণ করে। এই যে জিনিসগুলি যেটা ফারুক ভাই বলল, যে এখানকার ছেলেমেয়েরা, ওদেরকেও যদি আমরা এই মেলায় আরও আকৃষ্ট করতে পারি, আরও দিতে পারি, বরং আমাদের বইটাকে আমরা ইংরেজি করে প্রচার করি, আর ওদের বইটাকে যদি আমরা বাংলা করে প্রচার করি, আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাও আছে। এই সংগঠন থেকে আমরা সেটাই চিন্তা করছি। তাহলে ওদের মধ্যেও যেটা আশা জাগবে যে এই দেশে এবং বাংলাদেশে আমরা দুই জায়গাতেই আমাদের একটা হয়ে গেল, এবং আমাদের পূর্বপুরুষ বাঙালি ছিল, এই জিনিসটাকে আমরা এখানে মজবুত করতে পারি। এটা আসলে ভালো উদ্যোগ যদি আপনারা করতে পারেন। যেটা আমি কিছুদিন আগে আমি আরেকজন আপনার নিশ্চয়ই চিনেন, যে আবুল রহমান জিলানী সাহেব, যে লাইব্রেরি করার জন্য যে বই নিয়ে করতেছেন, উনি ওনার কাছ থেকে শুনে আমি মানে খুব ভালো লাগলো যে ওনার ছেলে মেয়েরাও এখন বুক ক্লাব করে। রাইট। হ্যাঁ, আমি ওনার ফ্যামিলি সম্পর্কে জানি, ওনাকে দেখে আমি কিন্তু খুব আশ্চর্যিত যে ওনার ফ্যামিলি যারা, তাদের ব্যাকগ্রাউন্ড, ওনার শ্বশুর যিনি খুব ক্লোজ ছিলেন, ওনার ছেলে মেয়েরা বুক ক্লাব করে এখন। ওনার জানি আমি। হ্যাঁ, ওনার মেয়ে লন্ডনের বাইরে এক জায়গা থেকে উনি বুক ক্লাব করেন। মানে এই যে আপনাদের বড় একটি সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কোনো প্ল্যান আপনাদের আছে কিনা, যে কোনো জায়গায় স্থায়ীভাবে কোনো লাইব্রেরি করার, যেখান থেকে সহজে পাঠকরা আপনাদের বই পড়তে পারে? আমি একটা কথা বলি, বলে জাস্ট এই জিনিসটা কিন্তু আমি দীর্ঘদিন থেকে আমাদের অনুষ্ঠানের আমি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ প্রতিটি বছরে আমাদের যে যখন বাংলাদেশ থেকে গেস্টরা আসছিলেন, সরকারি নীতি নির্ধারকরা আসছিলেন, স্পেশালি আমাদের হাইকমান্ডের সাথে আমরা সম্পর্কে থাকে। কিন্তু আমি বারবার জিনিসটা বলে রাখছি যে এই ধরনের একটা জিনিস আমাদের পার্মানেন্ট একটা সাহিত্য এবং সংস্কৃতি কেন্দ্র হিসাবে অত্যন্ত জরুরি। যেহেতু আমাদের এখানে 10 লক্ষ অনেকে বলছে বাংলা ভাষাভাষী, এতগুলো লোক আমরা থাকার পরে আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠান করা আমাদের জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদেরকে এটা নিয়ে এগিয়ে আসতে হবে, এটা অত্যন্ত পরিচিত। কারণ এই জিনিসটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এই দেশের জন্মনে যাদের কথা বলছেন আপনি, তারাও আসতে পারবে, এবং আমরা যারা প্রবীণ আগের, তারাও আসতে পারবে, কিছুটা ভালো সময় নিতে পারবে। আমি আপনার দুজনকে আসবো। আমি আপনাকে একটা প্রশ্ন করি আবার, মানে এই যে একটা লাইব্রেরি মানে প্রতিষ্ঠার উদ্যোগ, আপনারা হাই কমিশনের দিকে তাকিয়ে থাকবেন কেন? আপনি নিজেও একজন ব্যবসায়ী মানুষ। হ্যাঁ, আপনারা অনেকেই বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আপনারা সাহিত্য সেবা করছেন, হ্যাঁ, অন্যান্য কাজ করে ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা সফল ব্যবসায়ী কমিউনিটির। আপনারা চাইলে সবাই উদ্যোগ নিয়ে একটা কিছু করে ফেলতে পারেন, করে তারপরে আপনারা বলতে পারেন যে আমার এটাকে চালিয়ে রাখার জন্য আপনারা যা কিছু করেন, একটা ইনিশিয়েটিভ নিয়ে আপনারা চাইলে সেটা করতে পারেন। আসলে আমরা যেমন সঙ্গীত একটা ছিল, এখানে কিন্তু বাংলাদেশের বই, এখানকার প্রকাশকদের বই সবই আমরা হাতের কাছে পেতাম। কিন্তু ইদানিং কেন এটা বন্ধ হয়েছে আমি জানি না। শুধু তাই না, তারা কিন্তু সংস্কৃতি যে গানের ক্যাসেট ট্যাসেট সবকিছু আমরা পেতাম না, কিন্তু এটা তো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এটা এরকমই ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যদি মানে দোকান ছিল। আমি যেটা বলতে চাই আর কি, আমরা ব্যাপারটা হচ্ছে আমাদের কমিউনিটিটা
কি বলবো, আমাদের ওই যে আমরা দেখানোটা বেশি পছন্দ করি আমরা। খুব দূরদর্শিতা আমাদের নেই। যেমন আমি বলি, ওই যে আপনি বললেন যে হাই কমিশনের দিকে কেন তাকাবো, কারণ হাই কমিশনকে আমরা দিয়ে রেখেছি। হাই কমিশন আমাদের, বাংলাদেশ হাই কমিশন আমাদের অ্যাসেটগুলো ধ্বংস করেছে। যেমন 13 কক্ষ বিশিষ্ট 91 হাইভারি হিলে আমাদের বিরাট বিল্ডিং ছিল, যেখানে বাংলাদেশ থেকে ছাত্ররা এসে কম পয়সা থাকতে পারত। এইটা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা হাই কমিশনকে সমঝিয়ে দিই যে তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো। কারণ আজকে যিনি ছিলেন, যেমন হরমুজারি বা আরও কয়েকজন, তখনকার হরমুজারি, এই হরমুজারি না, তারা এটা সমঝিয়ে দিয়েছিলেন। কারণ এই সময় অনেক লোক মারা যাচ্ছেন, তো এটা লুক আফটার করবে কে? এটা আমাদের এখন দেশ হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন হাই কমিশন দেখাশোনা করবে, কিন্তু তারা এটা দেখাশোনা করে নাই। শেষ পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে, লুট করে খেয়েছে। মানে দুইটি নাম বলছি না, এখনো এই মনে হয় 200-300 হাজার পাউন্ড এখনো সোনালী ব্যাংকে আছে। তো এই আমাদের টাকাগুলো দিয়ে তারা একটা গোল করতে পারে, আমাদের একটা সাংস্কৃতিক কেন্দ্র করতে পারে, এটা তো শুনছি, কিন্তু কোন সরকারি করতেছে? এটার জন্য তো আপনাদেরকে কমিউনিটি থেকে প্রেশার মানে আমরা তো দিচ্ছি রে ভাই, কিন্তু শুনছে না। একইভাবে আমাদের কমিউনিটির তো আছে, ক্যাডার্স অ্যাসোসিয়েশন আছে, তারা চাইলে অন্ততপক্ষে তারার একটা আর্কাইভ করতে পারতো, তাদের কোনো আর্কাইভ নেই। আমি গেছিলাম এবার ইয়ে করতে গিয়ে, আমি যেটা জানি তারা ওটা জানে না। ওইখানে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, এখানেও কিন্তু একটা লাইব্রেরি, সমৃদ্ধ লাইব্রেরি হতে পারে। একদম সেন্টারে ছিল, কমিউনিটির হাবের মধ্যে ছিল, কিন্তু কে কি করতেছে এটা জানি না আমরা। তো আমরা সব সময় এগুলোকে ব্যবহার করি আমাদের নিজের প্রোফাইল। আমার মনে হয় এটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনারা আলাপ করে দেখতে পারেন, কারণ এটা একদম একটা কমিউনিটি হাবের মধ্যে আছে। আমরা তো জানি না। না, যেই থাকুক, আমরা যদি উদ্যোগ নেই আমাদের সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ থেকে, কেউ না কেউ আছে আপনার সাহিত্য যারা বলছেন এই যে ওয়েলফেয়ারের ব্যাপারটা, ওয়েলফেয়ার কিন্তু দীর্ঘদিন থেকে ইনঅ্যাক্টিভ। আমরা জানি না, যেটা এটা আমরা যাবো না। আপনি যে প্রস্তাব দিচ্ছেন, বিল্ডিং তো আছে, কেউ না কেউ চালাচ্ছে, বুঝছেন? তাদের অন্য যাই হোক বিল্ডিং আছে, কেউ না কেউ চালাচ্ছে। হ্যাঁ, ওই এখানে একটা ছোট একটা কমিটি আছে, আমি জানি ছোট একটা কমিটি আছে এবং ওনারা চালাচ্ছেন। তো আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং একটা দেখতে পারেন ওনারা কি বলেন। আপনি যেটা বলছেন এটা তো ঠিকই, কিন্তু আমি যেটা বলতে চাই, যেহেতু আমরা সম্মিলিত সাহিত্য এবং সংস্কৃতি যে ঐক্যজোট যেটা পরিষদ, এটা তো একটা আমব্রেলা অর্গানাইজেশন, এটা তো একক না। বিলাতে যতগুলো সংগঠন আছে সফটওয়্যার এটাকে আমরা লিড করে, এই সংগঠনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া যায়, যেটা আপনি চাইছেন যে ভালো একটা উদ্যোগ নেওয়া যায় এই ধরনের মানে ফারুক ভাই এটা বলছে, এটা আমাকে শুধু যেটা সামনে আসে এটা দেখতে না, আমাদের অনেক দূরদর্শিতার একটা প্রশ্ন আছে, এটার দরকার আছে অবশ্যই। আমি আশা করি যে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এই ব্যাপারে একটা উদ্যোগ ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমি ছোট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমি আসলে আবার আপনাদের এই সাহিত্য উৎসব নিয়ে কথা বলবো। আমরা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করেছিলাম সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আগামী বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব নিয়ে। আমরা যাচ্ছি ছোট একটা বিরতি থেকে ফিরে এসে আবারও এই প্রসঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতি থেকে ফিরলাম। আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আজকে আমরা আলোচনা করছি সম্মিলিত সাহিত্য সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্যের আগামী বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব নিয়ে। আমাদের স্টুডিওতে এই সংগঠনের এবং আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত 3 জন লেখক এবং এই কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত আছেন। চলুন আমরা আবার তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা যাই। আমি এই পর্বে একটু জানতে চাইব যে আপনার নিশ্চয়ই এই সংগঠনের একদম শুরু থেকে সম্পৃক্ত ছিলেন। সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যেটা যুক্তরাজ্য,
এর এই শুরুটা কবে হয়েছিল, শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা 2009 সালে হয়েছিল। এখানে যারা যারা এটার সাথে আমরা বেশ কয়েকজন জড়িত ছিলেন, যাদের নাম আমার বলা দরকার, যেমন গোলাম মোস্তফা, দিলু নাসের। গোলাম মোস্তফা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিলু নাসের একজন কবি ছড়াকার, আমাদের ইংল্যান্ডের একজন নামী এরপরে মাসুক ইবনে আনিস, এরপরে ফারুক আহমেদ রনি, ইকবাল হোসেন বুলবুল, ইসাক কাজল, এই ধরনের আমাদের বন্ধুবান্ধবরা জড়িত ছিলেন। এরাই 2009 সালে এটা গঠন করেন। মূলত তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক যিনি ছিলেন শামসুজ্জামান খান, তারই অনুপ্রেরণা। এবং এই ধারাবাহিকতায় আমরা 2010 সালে প্রথম করি, ওই বইমেলা করি, প্রথম বইমেলা। দ্বিতীয় বইমেলা 2011 সালে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল বাংলা একাডেমি লেখক পুরস্কার প্রবর্তন। এইটার মজার ব্যাপার হলো, এখানে এসে বাংলা একাডেমিতে তারা সিদ্ধান্ত নিয়ে এখানে এসে ঘোষণা করতেন যে কোন দেশের কে পাবেন। এই ধারাবাহিকটা চলে আসছিল। 2014 সালের দিকে এটার নামকরণ করা হয়। অনেকে প্রশ্ন তুললেন যে আমরা প্রবাসী কেন, তো এটা চেঞ্জ করে এটার নামকরণ করা হয় সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার। এটা হচ্ছে এখনও ধারাবাহিকতা বজায় আছে, কিন্তু এই যে মধ্যখানে একটু পট পরিবর্তন হয়, এটা এখানে এসে ঘোষণা করা হয় না, অনেকে আসতে পারেন না, তো বাংলা একাডেমি থেকে ওইখানেই ঘোষণা করা হয় এবং প্রতি বছর দেওয়া হয়। তো এই ছাড়া যেমন এই যে সংগঠনের গঠন করার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে সর্বোচ্চ 22-23 জন প্রকাশক এবং সর্বনিম্ন 10-12 জন প্রকাশক এসে থাকেন, তাদের বই নিয়ে এসে থাকেন। একটা সমস্যা, এটার সুবিধা হলো, আগে আমরা জানতাম না, এবং আমি নিজেও জানতাম না বইটা কীভাবে প্রকাশ করতে হবে, কার কাছে যেতে হবে, কি করতে হবে। তো আমরা অনেকে করতাম কি, যে নিজের বই নিজের পয়সায় প্রকাশ করতাম। এই প্রকাশনাগুলো সংস্থাগুলো আসার পরে আমরা প্রকাশক এবং লেখকের সাথে একটা যোগসূত্র স্থাপন করে দিই। তারা প্রশ্ন করেন, এরা উত্তর দেন, এবং যেমন মনে করেন আপনি একটা বই প্রকাশ করুন, কীভাবে প্রকাশ করুন এটা আপনার জানার দরকার নেই। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা মাহফুজা আপার সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করবে। আমরা এটা নেগোশিয়েট করে কীভাবে কী করতে হয় এটা আমরা করে দেব, এবং এটা আমরা করে দিচ্ছি এখন দেখবেন বাংলাদেশে যে বইগুলো বের হয় তার থেকে কোনো অংশেই গুণগত মানের দিক থেকে আমাদের এখানকার বইগুলো কম না, বরং ভালো। এই যে সুবিধাটা, এটা কিন্তু আগে ছিল না। এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট বলা যাবে। পাশাপাশি আগে অনেকে বই নিজের পয়সা দিয়ে প্রকাশ করতেন, এখন কিন্তু সেটাও করতে হয় না। হ্যাঁ, আপনি কিছু বই কিনলেই প্রকাশকরা কিনে, মানে প্রকাশকরা করে দেন। পাশাপাশি ওই যে আগে ভুল থাকতো, প্রচুর ভুল থাকতো, এইগুলো কিন্তু এখন নাই, খুব একটা নাই। যারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এটা এনশিওর করি যে ভুল থাকতে পারবে না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এবং এরা তো প্রতি বছর আছেন, যদি একটা ভুল, একটা বই ভালো না হয় বা কেন হলো না, এটা আমরা জিজ্ঞেস করি তাকে যে কেন হলো না, এবং উনিও নিজে মনে করে যে এটা তো ঠিক না, তাদের বই কিন্তু ভালো করে করতে হবে। এবং এখানকার আপনি জানেন যে আমরা যদিও মনে করি যে আমরা বাংলাদেশে গেলে অনেকে মনে করে ও এটা তো মামু আসছে, মানে বাংলাদেশের প্রকাশকরা হয়তো পয়সা দিয়ে করে, কিন্তু আপনি দেখবেন যত নামী লেখক এরা কিন্তু এখানকার, যেমন মনে করেন আব্দুল গফফার চৌধুরী, তার সমকক্ষ কোন লেখক ছিলেন এখানে, মানে বাংলাদেশে কয়জন ছিলেন? আচ্ছা, গোলাম মুর্শেদের সমকক্ষ কয়জন ছিলেন? এই ধরনের আপনি দেখতে গেলে দেখবেন তপন রায় চৌধুরী, আরও অনেক আছেন। তা আমাদের বাঙালি বড় বড় লেখক তো এখানকার। হ্যাঁ, তো আমাদের এই মেলার মাধ্যমে কিন্তু আমাদের এই যে বাংলা একাডেমি সাহিত্য এই যে কি সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যে বইমেলা, এই বইমেলার মাধ্যমে আমাদের লেখক গোষ্ঠীকে সংঘবদ্ধ করা, তাদের লেখারকে গুণগতভাবে উৎকৃষ্ট করা বা ভালো বই প্রকাশনা করা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি মনে করি ভবিষ্যতে এটা চলতে থাকবে। আপা, আপনার কাছে আসি। আচ্ছা, আপনার তো এই বই বললেন যে বই মোড়ক উন্মোচন হবে একটার এবার। আপনি কবে থেকে সম্পৃক্ত এই সংগঠনের সাথে, শুরু থেকে? আমি খুব ছোটোবেলা থেকেই এটা শুরু করি, কারণ বিশেষ করে হাই স্কুলে যাওয়ার পরে ছোটোবেলা থেকে ছড়া লিখতাম দু একটা, প্রাইমারি স্কুলে থাকতেই।
তো হাই স্কুলে যাওয়ার পরে আমাদের একটা আসলো যে আমরা ওয়াল পত্রিকা করবো, দেয়াল পত্রিকা। এই দেয়াল পত্রিকা থেকেই লেখা শুরু। অনেক সময় লেখা পেতাম না, নিজেই লিখে আরেকজনের নাম দিয়ে এটাকে করতাম। এবং আমাদের হেড টিচার খুব বলতো যে মাহফুজা, এই লেখাগুলি তোমার আমি জানি, কিন্তু যাদের নাম দিতাম ওরা জানেও না যে ওর লেখা ছাপা হচ্ছে। আমি বলে দিতাম যে কেউ বললে বলবি যে তোর লেখা আছে। তো এই যে জিনিসগুলো শুরু হলো, তারপরে আস্তে আস্তে আমি ঢাকা ইডেন কলেজের বার্ষিকা সম্পাদকে ছিলাম, ইলেক্টেড। এটাও একটা আমার বড় একটা এবং প্রতি বছর যে আমাদের এটা ম্যাগাজিনটা বের হতো ওটা আমি সম্পাদনা করতাম। তারপর ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও এরকম আমি লেখালেখির সাথেই জড়িত। এবং এই দেশে আসার পরে প্রথম আমার লেখাটা গাফার ভাইয়ের পত্রিকায় জনমতে নিয়মিত লেখা হতো, এবং আমি কয়েক পরপর অনেকগুলো কলাম লিখেছিলাম। তো কলামটা বাদ দিয়ে তারপর আমি বললাম যে না, তা এখন লেখাটাই শুরু করি। এবং এই লেখাগুলো যে ছাপানোর ব্যাপারে এটা আমার কোনো আগ্রহ ছিল না। আমি যখন বাংলাদেশ টেলিভিশনের একজন এনলিস্টেড গীতিকার হলাম, তখন দেখা গেলো আমার গানগুলো কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, আরেকজনের নামে একটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বারবার ঝগড়া করার চাইতে আমি দেখলাম যে আমি নিজে একটা বই করে ফেলি, এটা গ্রন্থিত আকারে রেখে দিলে আমার নিজস্ব একটা দলিল হয়ে গেল। তো এইখানে আমি দু একজনের সাথে কথা বলার মানে সময়, যেমন মকসুদ ভাই, আমাদের খুবই নাম করা একজন কবি, মকসুদ ভাই, তারপরে মিলাদ ভাই, এদের সাথে কথা বলার পরে বললো যে এখানে একজনই আছে আমাদের হামিদ ভাই প্রকাশক, হ্যাঁ হামিদ মোহাম্মদ। সে তখন, আমি বিশ্বাস করেন আমি তার কাছে বহুত বহুত কৃতজ্ঞ, কারণ আমার লেখা বুঝতে, আমার নিজের লেখাই আমি অনেক সময় বুঝতে পারি না, কিন্তু উনি অনেক ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে এবং প্রত্যেকটা বানানকে সে দেখে দেখে সুন্দর করে করে এটা করেছে। এখানে অবশ্য কিছুটা কৃতজ্ঞ আমি আমার হাজব্যান্ডের কাছেও দেব, কারণ অনেক সময় আমি আসতে পারতাম না, উনি এসে ঘরে থেকে বলে এটাকে করে দিত। এটাও একটা ব্যাপার ছিল। এই যে আমি এইবারও আবার ফারুক ভাইয়ের কথাতেই আসবো, যে এইখানকার প্রকাশনার আমাদের গুণগত জিনিসটা হলো যে আমি বারবার দেখতে পাচ্ছি ওনারা কী করছে। দেশে যদি দিয়ে দিতাম এটা আমি পারতাম না, হয়তো আরেকজনের উপর নির্ভর করতে হতো, অথবা আমাকে পয়সা দিয়ে সেটা করাতে হতো। কিন্তু এইখানে দেখেন কত ইজিলি তাকে দিয়েছি। আর হামিদ ভাই সত্যি মানে এত সুন্দর করে এটাকে করেছে, এত পরিশ্রম করেছে, যেটা আমি কৃতজ্ঞ তার মানে সম্পূর্ণ প্রোডাকশনটার উপরে। তো এইসব কারণে আমি মনে করি যে এটা মানে সত্যি আমাদের এখানকার যদি আমরা এটা করতে পারি, সবার জন্য এটা উপকৃত হবে। আর তাছাড়া আরেকটা জিনিস কিন্তু আছে, এই বইগুলি এখানে আপনি দেখবেন যে দেশে অনেক ভুল হয়। এই ভুলগুলি তারা করে কি, যদি বলি যে এটা আমাদের দেখেন এখানে ভুল হয়েছে, পরে তারা একটা বিজ্ঞাপন দিয়ে দেয় যে এটা পাছার ভুল। আরে পাছার ভুল মানে ওইটাও ভুল যে ছাপার ভুল, বুঝতে পারছেন? এটা আমাদের খুব কমন একটা কথা, কিন্তু এটা সত্যি কথা। তো এইখানে আমাদের সেটা করতে হচ্ছে না, আমরা সাথে সাথে জিনিসটাকে পাছার না বলে ছাপারই বলতে পারছি। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে আসবো ছোট ভাই। এই আপনি তো দীর্ঘদিন যাবত এই কমিউনিটিতে আপনার সংস্কৃতির সঙ্গে আছেন, লেখালেখি করতেছেন। তা আমাদের এই কমিউনিটিতে ধরেন অনেক মহিলা আছেন যারা হয়তো বিভিন্ন কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না, যারা গড়ে আছেন, যারা নিজেকে বাইরে এতটা মানে প্রকাশ করতে চান না, কিন্তু তার মধ্যে একটা সাহিত্যগুণ আছে, উনি কিছু লিখতে চান। হ্যাঁ, তার একটা মানে কবিতা লেখার মতো তার একটা অভ্যাস আছে। হ্যাঁ, কিন্তু অনেকেই হয়তো মানে বাইরে এটা প্রকাশের সাহসও করেন না বা বাইরে আসেন না। মানে কিছুটা আমাদের কমিউনিটি বেশিরভাগই তো আসলে রিজার্ভ থাকেন মহিলারা। হ্যাঁ, আর আপনি অথচ আপনি একজন মহিলা হয়ে মানে খুব সগৌরবে এই কমিউনিটিতে আপনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইসটা কী হবে? এটা হয়তো আমাদের একটা ভুল ধারণা, অনেকে আসেন না, হয়তো সেইভাবে তাকে ডাকা হয় না বা তাকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু এই যে সাংস্কৃতিক সম্মিলিত সাংস্কৃতিক পরিষদে আমাদের কমিটিরই মেম্বার আছেন অনেক মহিলা, তারা প্রত্যেকেই বই লিখেন এবং তারা প্রত্যেকেই, যেমন ইমদাদুন আপা, তারপরে আমাদের হেনা আপা, তারপরে এরকম অনেকেই আছেন, আমি সবার নাম করছি না। আপনি অবাক হবেন যে তারা কোথা থেকে আসতেছেন। হ্যাঁ, ব্রাইটন থেকে আসতেছেন, ইমদাদুন আপা তো ব্রাইটনে থাকেন। ব্রাইটন থেকে। আরেকজন আছেন ওই মরিয়ম চৌধুরী, এরপরে আরেকজন আছেন ওই আসমা আপা, উনি আসেন ক্রয়ডন থেকে। আপনি হয়তো আছেন, কিন্তু আবার অনেকে আছে হয়তো মানে প্রকাশ করতে চায় না, সেটাই আমি বলতে চাচ্ছি, বা সুযোগও পায় না। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে এই যে এদেরকে যে এইভাবে, আমি হয়তো আসি এটা বলা হবে না, আমি এত ভালো লিখি তাও না, আমি ওনাদের যেমন ফারুক ভাইয়ের সাথে বসারও যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু মানে কাছে থাকি বা থাকি, সেটাও একটা হতে পারে। আর অনেকে আবার প্রকাশ্যে আসতে চায় না, তাদের নিজস্ব একটা ইচ্ছা আছে যে আজকে অনেক এই যে চ্যানেলে আসার জন্য অনেককেই বলা হয়েছিল,
কিন্তু সবাই সেভাবে হয়তো দূরে থাকে, এসে তারা করছে না। কিন্তু আমি মনে করি যে আমরা যদি আরেকটু সচল হই এবং যে অর্গানাইজেশনগুলো আমরা করি তাদেরকে আরেকটু সম্মানিতভাবে আরেকটু মানে করে তাদের বইগুলি কবিতাগুলি যাতে আরও প্রচার হয়, সেই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় এটা তাদের জন্য যেরকম ভালো, অর্গানাইজেশনের জন্য ভালো, বাংলাদেশের কমিউনিটির জন্য ভালো এবং মহিলাদের জন্য বিশেষভাবে ভালো। ধন্যবাদ আপা। ছোটমা, আমি এখন আপনার কাছে একটু আসতে চাই। সেটা হলো যে এই যে আপনারা 13তম বাংলাদেশ বই মেলা এবং সাহিত্য সংগ্রাম, তার মানে হলো আপনারা এর আগে 12টা করে ফেলছেন, প্রায় 1 দশকের বেশি সময় হয়ে গেছে। মানে এই যে 2 দিনের একটা বিশাল আয়োজন, এটা বিশাল মানে খরচও তো আছে, হ্যাঁ, এবং আপনাদের এই সংগঠন তো এটা তো মানে যে কোনো সংগঠন না, তো এইগুলো আপনারা কিভাবে বহন করেন? ধন্যবাদ কামাল ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যেটা নিয়ে আমরা সবসময় একটা সংখ্যার মধ্যে থাকি। প্রত্যেকটা বছর যে সময় আসে তখন আমাদের মধ্যে বিরাট একটা টেনশন থাকে, যেটা কিভাবে আমরা এই আয়োজন করব। এটা প্রথমত আমাদের যারা কমিটির মেম্বার যারা আছেন, একটা মানে বইমেলার জন্য প্রত্যেকের একটা অনুদান দেওয়া হয়। যেমন যারা কার্যকরী কমিটির বিভিন্ন পদে আছেন, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, এই ধরনের, এবং যারা সাথে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য, ওনাদের কাছ থেকে আমরা একটা কালেকশন করি। সাথে সাথে আমাদের কমিউনিটি থেকে যারা আমাদের এই অনুষ্ঠানকে শুভেচ্ছা বার্তা হিসাবে যারা দেন, ওনাদের কাছ থেকে আমরা একটা এই শুভেচ্ছা বার্তা হিসাবে একটা আমরা সুভিনিয়র যেটা ওটাতে প্রকাশ করি এবং একটা অনুদান আসে। সাথে সাথে কিছু অনুদান আসে যেটা আমরা স্পন্সর কিন্তু পাই না, আমরা চেষ্টা করি। আমার কাছে খুব দুঃখ লাগে এই জিনিসটা যেটা বলছেন, আমাদের কমিউনিটিতে, আমি তো আপনাকে বলছেন যে কমিউনিটির ব্যাপারটা, অনেকগুলা সংস্থা, অনেকগুলা অর্গানাইজেশন আছে, কিন্তু এই সাহিত্য সংস্কৃতির ব্যাপারে যখন আমরা কারোর কাছে যাওয়ার পরে যেমন আশানুরূপ মানে কি পাওয়া যায় না, তাদের সাড়া পাওয়া যায় না। কিন্তু এটা ততটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হৃদয়ের, যেটা আমাদের মানে সাহিত্য সংস্কৃতি বলতে তো আমাদের ভাষা, আমাদের কেন সাড়া পান না? আপনি যারা কমিউনিটিতে আছেন, যারা কমিউনিটি ব্যবসা করেন, তাদেরও তো কিছুটা দায়বোধ আছে এই সমস্ত কার্যক্রমের প্রতি। এই জিনিসটা কিন্তু খুবই আমি ফিল করি, আমি আপনার কথার সাথে আমি ফিল করি যে যেমন দেখি কমিউনিটিতে বিভিন্নভাবে অনেক সাকসেসফুল আছেন, অনেকেই আছেন, কিন্তু সংস্কৃতি, সাহিত্য এই সব ব্যাপারে সেভাবে সাড়া পাওয়া যায় না। জানি না তাদের মনের দিকে হয়তো আমাদের এখানে ব্যর্থতা থাকতে পারে, আমরা জিনিসটাকে ভালোভাবে সেভাবে নিয়ে যেতে পারি নাই, যে তাদের কাছে তাদের মন জয় করতে পারি নাই। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এই জিনিসটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে আমাদের সাথে সংস্পৃত করতে হবে। এখানে একটা জিনিস কথা বলছেন, আপা অলরেডি বলে গেছে, আমি একটু অ্যাডাপ্ট করি এটা, যে নতুন লেখকদের ব্যাপারে আমাদের একটা সংস্থা আছে, আমাদের বিশ্ব সাহিত্য, এটা বিশ্ব কবি মঞ্চ, যেটা মানে একটা সংস্থা আছে যেটার সাথে আমি এটা সভাপতি হিসেবে কাজ করছি। তো এই সংস্থার মধ্যে আমি চেষ্টা করি, এই যেটা আপনি বলছেন, যারা অনেকে কিন্তু হয়তো কিংবা একটা লজ্জা বলবো না যে এটা আমি করতে পারবো কিনা, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এই ধরনের যারা নবীন লেখক যারা আছে তাদেরকে আমরা উৎসাহিত করি যে এই সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য। এখানে অনেকগুলো সংগঠন আছে এখানে বাংলাদেশে, প্রায় যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত হলে কিন্তু তার একটা এই যে ওয়ার যেটা আপনি বলছেন সেটা সে সুযোগ পাওয়া যায়। প্রথম থেকে আমি একটা মজার কথা বলি, উনি কিন্তু বাংলা লিখতে পারেন না, ওই যে আলফাবেটগুলো উনি ইংলিশে লিখছেন, লিখে উনি কবিতা লিখছেন। নেওয়ার পরে আমরা ওনাকে নিয়ে আসছি, আওয়ার পরে জন্য উনি কবিতা পাঠ করছেন আমাদের সামনে, করার পরে ওনার যে একটা কি বলে যে জড়তা ছিল সেটা কেটে গেছে, কিন্তু উনি এখন কিন্তু অনেক ভালো লেখে। কিন্তু আমি মনে করি এইভাবে আমরা যারা বিভিন্ন সংগঠন আমরা নিয়ে ব্যস্ত আছি তাদেরকে এইভাবে একটা সুযোগ করে দিতে হবে। না সেটাই তো মানে আমি যেটা বলছি, আমাদের সবার ভিতরেই একটা কবি মন আছে, সবার ভিতরে একটা সাহিত্য মন আছে, হ্যাঁ, বিভিন্ন সময় হয়তো বিভিন্নভাবে সেটা মনের মধ্যে আসে কিন্তু কেউ প্রকাশ করে না। আপনি যখন ছোটন ভাই যখন মানে খরচের বিষয়টি নিয়ে কথা বলছেন, তখন আপনি মুচকে হাসছিলেন। আপনি কি কিছু অ্যাড করতে চান এর সঙ্গে? আমি এখানে শুধু বলবো যে এটা অবশ্যই আর্থিক, এটা আমাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার, যে কোনো বড় প্রোগ্রাম করতে গেলে। এটাকে যেদিন আমাদের ওই যে সাংস্কৃতিক এক্সিকিউটিভ বডির মিটিংটা হয়, তো আমি এক্সিকিউটিভ বডির কেউ না, বাট আমাকে ওনারা ডেকেছিলেন যে দেখি, মানে অত্যন্ত পরিচিত মুখ এবং আপনার মানে
তো ওখানে গিয়ে শুনলাম যে পয়সাটার ব্যাপারে আর কি সব মেম্বাররাই বলতেছে যে আমি এত দেব এরকম করে করে স্বেচ্ছায়। কিছুটাই হচ্ছে। কিন্তু আমি মনে করি এটা আমি আরও আগের কথা বলবো যখন এইটা 94-5-2 মানে 3 এরকম সময়ের কথা, যে আমরা যখন মানে ব্যবসায়ীদের কাছে যেতাম যে ভাই আমরা একটা এরকম একটা সাহিত্য পরিষদের একটা প্রোগ্রাম করছি, তখন আপনি নিশ্চয়ই জানেন তখন কিন্তু কলকাতা থেকে ওই যে সুনীল তারপরে এরা সবাই আসতো এবং খুব জমজমাট সাহিত্য এটা হতো। কখনো কোনো বড় ব্যবসায়ীর কাছ থেকে আমরা 50টা পাউন্ডও পাইনি, 20টা পাউন্ডও পাইনি। তো এটা কী হবে? আবার একটা কনসার্টের কথা বললে তারা কিন্তু একেবারে পুরো স্পন্সর দেয়, হাজার হাজার পাউন্ড দিয়ে দেয়। তো বই জিনিসটা এমন যেটা আমাদেরকে জাগিয়ে রাখে, যেটা আমাদেরকে ভবিষ্যৎকে গড়ার একটা সময় জিনিস দেয়, সেই জিনিসগুলিকে আমাদের মধ্যে একটা অবহেলা আসে বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে। তো যেই জিনিসটা আমি মানে আশা করব আর কি, যে ব্যবসায়ীরা যদি আমাদেরকে একটু হেল্প করে, এই ধরনের সাহিত্যিকরা মানে যারা বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে তাদের জন্য আমরা অনেক ভালো করতে পারবো। শুধু পয়সা দিয়ে আমার মনে হয় যে একটা নাচ গানের জন্য পয়সা তার কিন্তু না, এটা যেমন একটা হলের ভাড়া, এটা তো সাংঘাতিক অনেক বড় ভাড়া। সবাই আসবে, এক কাপ করে একটু চা না খাওয়াই এত সারাদিন পরিশ্রম করবে, দেশে থেকে যারা আসবে তাদের থাকার ব্যবস্থা, তাদের এইগুলো তো একটা অর্গানাইজেশনে করতে হয়। তো এই জন্য আমরা বলি আর কি, হ্যাঁ আমরা কৃপণতা এটা আমাদের ভিতরে তো আছেই, কিন্তু সেই সাথে আমাদের আরেকটু উদার হতে হবে যাতে আমরা এই জিনিসগুলিকে আরও সাকসেসফুল করতে পারি। সবার কাছে এটা উদাত্ত আহ্বান। ফারুক ভাই, আমাদের সময় আসলে শেষ হওয়ার পথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম আসলে মানে ব্যয়ের যে বিষয়টি আছে, তো এক্ষেত্রে যে বিভিন্ন যে স্টলগুলো যে দেন, স্টলগুলো থেকে আপনারা কোনো ধরনের কোনো ফিটি নেন নাকি না? এগুলো সাধারণত আমরা ফ্রি, বিশেষ করে যারা বিদেশ থেকে আসেন তারা তো অনেক পয়সা খরচ করে আসেন কিন্তু তারা তাদের প্রমোশনের জন্য এখান থেকে বই বিক্রি করে তারা কিন্তু খুব একটা কিছু পান না, সেই জন্য তাদের জন্য আমরা ফ্রি রেখেছি। আরেকটা কথা বলি আপনাকে, আপনি আগে জিজ্ঞেস করেছিলেন কারা আসতেছেন। আমরা এই সংস্কৃতিটা তুলে দিতে চাই, কারণ ওই যে আশা যেটা এরা আসেন ঠিকই আছে, কিন্তু এরা গিয়ে আমাদের জন্য খুব একটা কিছু ফিডব্যাক দেন না। তারপরেও আমরা চাই যে সাহিত্যিকরা আসুক, কোনো মন্ত্রী এইগুলো এদেরকে আমরা অনেক এনেছি। তো এবছর সুখের কথা হলো যে আমরা আমাদের আগে সাবেক উনি একজন খুব নামী প্রফেসর ওনার নাম হচ্ছে মাহমুদ শাহ কুরেশি, প্রফেসর মাহমুদ শাহ কুরেশি। উনি সাবেক বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। তিনি দীর্ঘদিন ফ্রান্সে অধ্যাপনা করেছেন। তিনি এসে গেছেন। আমার ধারণা তিনি আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবং আমাদের আরেকজন 21-এর পুরস্কারপ্রাপ্ত শিল্পী, উনি হচ্ছেন শুভ্রদেব। আশা করছি তিনিও আসবেন, আমেরিকাতে আসবেন। এবং এখানে আরও দুজন ইংরেজ আমরা আশা করছি ওনারাও আসবেন, কবিও। উনি হচ্ছেন জো উইন্টার, উনি সুয়াসে করেন। আরেকজন হচ্ছে হেনি রুথ থমসন। আচ্ছা, এরাও থাকবেন। এরা মানে নিজের উদ্যোগে আসতে চান, তারা চান যে আমাদের বাংলা, ওনারা আবার বাংলা জানেন, বাংলায় কথা বলতে পারেন। আরেকটা মজার ব্যাপার বলি, আমরা কিন্তু আমাদের যারা আবৃত্তি শিল্পী আছেন তারা কিন্তু খুব চমৎকার আবৃত্তি করেন, কিন্তু তারা করেন মনে করেন বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বড় বড় নামি কবিদের কবিতা। এবছর কিন্তু আমরা একটা ব্যতিক্রমী নিয়েছি যে আমাদের এখানকার লেখকদের কবিতা আবৃত্তি করতে হবে, এবং 10 জনের আমরা সিলেক্ট করে দিয়েছি, এবং আমরা লটারির মাধ্যমে কোন 10 জন হবেন এটা করেছি। এই ধরনের আমরা গুণগত কিছু পরিবর্তন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের জিনিসটা আমরা তুলে ধরতে এখানে, এবং এটার মাধ্যমে বইয়ের বিষয়কে জানাতে আমরা এখানে কি করছি। এবং অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। আমি আপনার কাছ থেকে বিদায় নেব, তার আগে আমি জানতে চাই আপনার কি বই আসছে এবার? এবছর আমার হচ্ছে সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল, আর একটা বই হচ্ছে আত্মঘাতী বাঙালি ও অন্যান্য প্রবন্ধ। আমি আপনার কাছ থেকে বিদায় নেব, আমি আপার কাছে চলে যাব। তার আগে আপনি কি আর কিছু এড করতে চান যে 14-15 সেপ্টেম্বরের? আমি আমার আজকে দর্শকদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, আপনারা দেখেন, এবং আপনারা নিরাশ হবেন না। আপনারা বাংলাদেশ থেকে কে আসছে এটা চিন্তা না করে আপনি আসেন। আপনি নবীগঞ্জের মানুষ, আপনি আসেন নবীগঞ্জের
নবীগঞ্জের এই যে নবীগঞ্জের সাহিত্য নবীগঞ্জ, হ্যাঁ হুম। হ্যাঁ, আপনি আপনি গানের মানুষ, আপনি আসেন গানের বই কিনতে, এটা কিন্তু আমদানি করা কোনো বই না আমাদের এখানকার। আপনি সিলেটের মানুষ, সিলেটের ইতিহাস জানতে চান, আসুন আপনি সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল বইটি পড়েন, আপনি দেখেন যে এটা কি ইয়ে আছে। আত্মঘাতী বাঙালি পড়েন, আমাদের প্রবন্ধের দিকটা দেখেন। এই ধরনের বিভিন্ন ইয়ে আছে যাতে আপনি নিরাশ হবেন না। থ্যাংক ইউ ফারুক ভাই। আপা, লাস্ট 1 মিনিট আপনার জন্য। আপনার কি বই আসছে এবার, এবং আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমার অটোমেটিক এটা কিনা অলরেডি এটা চলে এসেছে, নতুন হ্যাঁ, এক এটা একটু বৈরাগী তুলে আমি। একটু। হুম। এটা নতুন এক বৈরাগী আমি। আর আরেকটা বই আসছে আমার, সেটা হলো ছিছি। ছিছি মানে এটা কবিতাও ইয়ে আছে এবং বিভিন্ন কারণে এটা নামটা দেওয়া হয়েছে। এটা আমি এখনই বলছি না, প্রকাশ হওয়ার পরেই বলা, মানে মোড়কটা উন্মোচন হওয়ার পরে বলবো আর কি। আর সব শেষ কথা আমি বলবো একটু আমার দর্শকদের জন্য, আপনারা প্লিজ আমাদের এই সাহিত্য সংস্কৃতির মেলাটা আপনারা দেখুন এবং একটা ভিন্নতা পাবেন, আপনারা অন্যরকম একটা স্বাদ অনুভব করবেন। এই জন্য সবার প্রতি আমার উদার আহ্বান, আপনারা আসুন এবং দেখুন আমরা কি করতে চাচ্ছি, কি করতে চাই সামনে। অনেক সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা। ছোট ভাই, আপনার কাছে আমার শেষ 1 মিনিট, আপনার কি বই আসছে? ধন্যবাদ আপনাকে। আমি বইগুলো দেখাচ্ছি এখানে। প্রথম যেটা আসছে এটা হচ্ছে 100 কবির লেখা রীতি এবং প্রকৃতি বিষয়ক কবিতা। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছে, কারণ এই বইটার মধ্যে 100 কবির লেখা। কিন্তু এখানে বাংলাদেশ, যুক্তরাজ্য, আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্য সহ এখান থেকে কবিদের লেখা রয়েছে। এটা অত্যন্ত সমৃদ্ধ একটা, এবং লন্ডনেরও অনেক কবির কবিতা রয়েছে এই বইয়ের মধ্যে। এবং যেটা অলরেডি ফারুক ভাই টাচ করে গেছেন, এই যে একটা ঐতিহাসিক দলিল, এখানে আমার সাথে আমার ছোটো ভাই এম শহীদুজ্জামান সিংহ আছে। এখানে আমরা প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে এই 2000 পর্যন্ত নিয়ে আসছি আমরা নবীগঞ্জের ইতিহাস। এটা অত্যন্ত একটা দলিল। এই বইটা যদি আপনি দেখেন তো বুঝতে পারবেন যে এদের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাকি, ওনারা যারা এখানে লেখালেখি করেছে, ওনাদের ফ্যামিলি মেম্বার যারা, ওদের ওনারা জানে না, কিন্তু আমরা এই ইতিহাসটা তুলে নিয়ে আসছি। আমি মনে করি এই ধরনের যে একটা ব্যতিক্রম ধর্মী বই প্রকাশ, বিশেষ করে প্রবাসী লেখকদের জন্য, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আমি মনে করি। এবং এটা টাকা জরুরি, একটা দলিল হিসাবে থাকবে, মানে চিরজীবী থাকবে। কারণ ইতিহাস যদি আপনি না রাখেন তাহলে তো সেই ইতিহাসের অস্তিত্ব থাকবে না। শেষ করতে হবে। এবং পরিশেষে আজকের যে অনুষ্ঠান, আপনাকে প্রথমত আপনাদের ইসলামিক যে বাংলা চ্যানেলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কলা কৌশলী যারা আমাদেরকে সময় দিচ্ছেন তাদেরকে, স্পেশালি আপনাকে। এবং আমি আশা রাখবো যারা বাংলাদেশের কমিউনিটি, আপনারা আসুন আমাদের অনুষ্ঠানে, বাংলা সাহিত্যের সাথে আপনারা পরিচিত হন। এবং একটা জিনিস আমি যেটা ফিল করি, আমি যখন বইটা নতুন হিসাবে আমি হাতে নিয়েছিলাম, এটা যে একটা গন্ধ বলা হয়, তদ্রূপ নতুন বইয়ের গ্রান্ট নিতে হলে আপনাদেরকে এই 14-15 তারিখে আসতে হবে আমাদের ব্রাডলি আর্ট সেন্টারে, এবং আমাদের সাথে এসে আপনার এই অভিব্যক্তি আপনার ব্যক্ত করুন। এই প্রত্যাশা রাখি সবার প্রতি। ধন্যবাদ আবুল কালাম আজাদ ছোটন ভাই, ধন্যবাদ মাহফুজা আপা। আমি তবু শেষ কথাটা একটা বলবো, যে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আপনি এরকম একটা সাবজেক্ট এই চ্যানেলে নিয়ে আসার জন্য, যেটা তো আমাদের খুব কাঠখোট্টা সাবজেক্ট। এবং দর্শকদের বলবো আপনারা আসুন, বই কিনুন, বই দেখুন এবং আমাদেরকে সমৃদ্ধ করুন। যারা লেখালেখি করে তাদেরকে উৎসাহ দিন প্লিজ। ধন্যবাদ ফারুক ভাই। জি ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করব যারা লেখালেখি করেন তারা আসুন। তাদের কোনো সমস্যা, বই প্রকাশের কোনো সমস্যা থাকলে আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা তাদেরকে প্রকাশকদের সাথে মিলিয়ে দিতে প্রস্তুত। এবং আপনাকেও বলবো আপনিও আমাদের সংগঠনের সদস্য হন। ধন্যবাদ আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের ভালোবাসী কমিউনিটিতে সমৃদ্ধ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আগামী বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব নিয়ে নানান কথা। এই উৎসবটি হচ্ছে আগামী 14 এবং 15 সেপ্টেম্বর ব্রাডলি আর্ট সেন্টারে, এবং শুরু হবে 14 তারিখ 1টা থেকে, দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে রোববারে। আর 15 সেপ্টেম্বর সোমবার আবার দুপুর 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত চলবে। আপনারা সবাই আসুন। আসলে এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আপনারা এখানে 3জন লেখক, ওনারা 3জনের বই দেখিয়েছেন, এবং আরও অন্যান্য নতুন নতুন লেখকদের এবং পুরনো লেখকদের নতুন নতুন বই আছে, আপনারা দেখতে পাবেন, কিনতে পারবেন।
এবং বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা ভালো ভালো বই নিয়ে আসেন। আপনারা সেই বইগুলো মানে খুব সহজে হাতের কাছে পাবেন। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, ইসলাম চ্যানেল বাংলার সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।